সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। আমার ঘরে আমার স্কুল পাঠ্য কার্যক্রমের অষ্টম শ্রেণী থেকে বাংলা প্রথম পত্র 2 বিঘা জমি সম্পর্কে তোমাদের পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি একটু পড়ে নিয়ে আমি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। শুধু বিঘে 2 ছিল মোর ভই, আছে সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূ স্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে পস্তেও দিগে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে, স্কুর স্কুর হাসি হেসে আশ্বাসে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে, করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম মুরে, ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর দাম, কত মনোহর দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদ ধুলি। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু, বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে। কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথ খোলা করি বামে, রাখি হাট খোলা নন্দির গোলা, মন্দির করি পাশে। তিসাতুর শেষে চিনো এসে আমার বাড়ির কাছে। দিক 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 করে শতদিক তোরে নীলাস কুলটা ভূমি, যখনই চাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল বরিয়া রাখতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন দিতে কারে ভুলাইতে, ধরেছে বিলাস বেশ, 5 চাঙ্গা পাতা অঞ্চল গাথা পুষ্পে খচ্ছিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন। তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন, ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছে বিন। কোনখানে লেশ নাহি অবশেষে সেই দিনের কোনো চিহ্ন, কল্যাণময়ী তুমি তুমি ওই ক্ষুদাহরা সুদাহাসি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চাহি, দিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। দেখি বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে কে মনেও দিল স্মরণে বালক কালের কথা।
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে, রাতে নাহিকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ঘুম। সেই সমুদর স্তব্ধ দুপুর, পাঠশালা পড়া পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস পেলিয়ে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লবিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, শ্রেণের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকাল হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা ওরে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করে অধিকার, এত তারই কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু শিব হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ চলে, বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা শুনলে এখন একটু দেখো, আমরা একটু এই সম্পর্কে একটু জেনে নেই কি বলছেন কবি। এই কবিতায় 2 বিঘা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে। এখানে দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে সব জমি সে বন্ধক করে দিয়েছে, বন্ধক দিয়ে প্রায় সর্বশান্ত হয়েছে। সব জমি হারিয়ে শুধু তার ছিল মাত্র 2 বিঘে জমি। কইলাম আমি ভূস্বামী তুমি, সে অনেক ধন দৌলতের মালিক, তার জমি অনেক আছে, কিন্তু তার জমির কোনো অভাব নেই। কিন্তু উপনের মাত্র বড় জোর মরিবার মতো ঠাই, সেইটুকু জায়গা মাত্র আছে। বাকি ছিল 2 বিঘা জমি। জমিদার বাগান বাড়ানোর জন্য সে তার জমি দখল করে নিতে চায়, কিন্তু এটা তার 7 পুরুষের ভিটে মাটি, এটা স্মৃতি জড়ানো, এটা সে দিতে চায় না। তাই জমিদার উপেনের ক্রোধের শিকার হন। পরে মাস দেড়েক ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দানের ক্ষতে, দেনার ক্ষতে। এখানে ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম, আর ক্ষতে শব্দের অর্থ ঋণের দলিল। মিথ্যে মামলা দিয়ে সে জমি দখল করে বাধ্য হয়ে উপেনকে পথে পথে ঘুরতে হয়। সে মিথ্যে মামলা দিয়ে তার জমি সে দখল করে নেয়। রাজার হস্ত এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই পৃথিবীতে যার যত বেশি আছে সে আরো বেশি চায়, যার লক্ষ টাকা আছে সে কোটি টাকা চায়। অন্যায়ভাবে সে টাকা ধন দৌলত আরো বেশি করার জন্য যে কোনো অন্যায় কাজ করতে বাধ্য হয়। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহাগর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। 2 বিঘার পরিবর্তে সারা দুনিয়া লিখে দিল। এখন সাধু সন্ন্যাসী বেশে সে দেশে দেশে ঘুরে বেড়ায়। সে কত ধাম, ধাম শব্দের অর্থ তীর্থস্থান, কত তীর্থস্থান ঘুরলো, কত মনোরম দৃশ্য দেখলো। ভূধরে শব্দের অর্থ হলো পর্বত, ভূধরে সাগরে বিজনে,
বিজনয় শব্দের অর্থ নির্জন, জনহীন। যখন যেখানে ভ্রমি, ভ্রমি মানে ভ্রমণ করা। তবুও নিশিদিনে ভুলিতে পারিনি সেই 2 বিঘে জমি। তার যে প্রত্যেক ভিটের যে স্মৃতি, সে উপেন ভুলতে পারে না। হাটে, মাঠে, বাটে, বাটে শব্দের অর্থ হলো পথ। এই মতো কাটে 15 বছর, 15-16 বছর কেটে যায়, সে বাড়ি থেকে বের হয়েছে। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। এতদিন পর তার মনে হইল যে আমি দেশের বাড়িতে একটু ঘুরে আসি। খুবই মনের মধ্যে বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। এই প্রাকৃতিক বঙ্গভূমি, জননী শব্দের অর্থ মা। আমাদের এই বঙ্গভূমি অনেক সুন্দর। নম 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 গঙ্গার, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে পদকুলি। ললাট শব্দের অর্থ কপাল। তাহলে একদিন এই সুন্দর তার ভূমিতে ফিরে এসে দেখে সেই চিরপরিচিত গ্রামে ফিরে আসে এবং ভিটে মাটি তার সবই নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু আছে তার স্মৃতি বিজড়িত একটি আম গাছ। ছায়া নিবিড় শান্তি, নীল ছোট ছোট গ্রামগুলি, পল্লব, ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি, কালো জল, নিশিত শীতল শ্রেণ। বুক ভরা বধূ, বঙ্গের বধূ। বধূ শব্দের অর্থ বউ। জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে, আনচান চুকে আসে জল ভরে। 2 দিন পর দ্বিতীয় প্রহরে, সে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে প্রবেশ করলেন। কুমোরের বাড়ি, কুমার কাজ করা যারা হাড়ি পাতিল তৈরি করে, তাদের বাড়ির দক্ষিণে সারি, রথ খোলা করি বামে। রথ খোলা বামে রেখে রাখি হাট খোলা নন্দির গোলা এবং মন্দির পাস করে সে তার তৃষ্ণাতুর শব্দের অর্থ পিপাসা। পৌঁছিনো অর্থ পৌঁছে গেলাম। সে পিপাসুর হৃদয়ে অন্তরে সে বাড়ি পৌঁছে গেল। দিক দিক দিকে ওরে শত দিক, উল্টা নীলাজ উল্টা ভূমি। কুল শব্দের অর্থ তট বা নদীর কিনারা। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। যখন যাহার তখনই তাহার। জননীকে বলছে, মা তোমার জমি যখন যার তখন তার। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা। যখন তার একদিন দরিদ্র মাতা ছিলে, সে আঁচল ভরিয়া রাখিত ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন দিতে কারে ভোলাইতে ধরে বিলাস বেশে, 5 চাঙ্গা পাতা অঞ্চলে গাতা পুষ্পে সজ্জিত কেশ। আমি তোর লাগিয়ে ফিরেছি বিভাগে গৃহহানার সম্মুখীন। তুই সেটা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটার দিন, ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছে ভিন। কোনোখানে লেশ নাহি অবশেষ, সেই দিনের কোনো চিহ্ন। ভিটে মাটিতে এসে দেখে যে সেই যে আগের পরিচিত দিকগুলো, পরিচিত যা ছিল সেগুলো কিছুই নাই, সব নিচ্ছিন্ন হয়ে গেছে। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। আগে দেবী ছিলে, এখন হয়েছে দাসী। বিদিন না হিয়া বিদায় ফিরিয়া চাই, দিকে দিকে চেয়ে দেখি। বিভিন্ন দিক ঘুরে ফিরে চেয়ে দেখি, কিন্তু প্রাচীরের কাছে আছে সেই আম গাছটি। স্মৃতিময় আম গাছটি এখনো রয়ে গেছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত উপেন পরম শান্তি অনুভব করলেন। বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই যে
সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে আম, রাতে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। আগে কি করতো? পাঠশালা পালিয়ে দুপুরে তারা সেই আম গাছের তলায় চলে যেত, এবং যখন জ্যৈষ্ঠের ঝড় হতো সেই ঝড়ের মধ্যে তারা রাত্রে তাদের ঘুম হতো না, তারা অতি ভোরে তাড়াতাড়ি ছুটে আসতো সেই আম বাগানে আম কুড়াবার জন্য। ভাবিলাম, হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস পেলে গেল শাখা দোলাইয়া গাছে, দুটি পাকা ফল লবিল ভূতল আমার কুলের কাছে। তাহলে আম গাছের তলে বসে ক্লান্ত উপেন পরম শান্তি অনুভব করলেন। ঝড়ের দিনে যে আম কুড়াতো, এখানে হঠাৎ বাতাসের ঝাপটায় তার দুটি পাকা আম তার কুলের কাছে পড়ল। পড়ার পরে সে আম দুটি ছেলের দান মনে করে জননীকে ধন্যবাদ জানালো, যে জননী আমার জন্য এটা একটা দান হিসাবে দিয়েছে। দুটি পাকা ফল লবিল ভূতল আমার কুলের কাছে, ভাবিলাম মনে বুঝি এখানে আমার চিনিল মাতা। সে দানে বহু সম্মানে ভারের টেকানো মাতা। হেন কাল হায় জমদূত প্রায় কোথা হতে এলো, জুটি বাঁধা পরে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। যখন আম দুটি পড়েছে এবং যখন উপেন পেয়েছে, তখন জমদূত মালি এসে তাকে গালাগালি করতে লাগলো। চিনিল না মোড়ে, নিয়ে গেল ধরে কাঁধে, তুলি গাছি লাঠি গাছ, বাবুসির হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাস, শুনি বিবরণ ক্রুদের তিনি কন, মারিয়া পড়িয়া করিব কোন। কিন্তু ছুটে আসে মালি তাকে চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের কাছে হাজির করা হয় এবং তাকে চোর বলে অভিহিত করা হয়। রাজা যত বকাবকি না করে, তার চেয়ে বেশি বকাবকি করে পার্শ্বস্তর, অর্থাৎ রাজার যে পার্শ্বস্তর আছে তারা বেশি বকাবকি করে। আমি কহিলাম, শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কয়ে হেসে, বেটা সাধু বেশি পাকা চুর অতিশয়। তো যখন জমিদারের কাছে হাজির করা হলো, উপেন আমটি ভিক মেগে চায় যে আমটি আমাকে দয়া করে দেন। তখন জমিদার তাকে বলে সাধু বেশি চুর বলে তাকে অপবাদ দিতে থাকে, এবং সে আঁখি জলে নয়ন ভেসে যায়। এখানে কবি বলেছেন যে এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন যে সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় করে এবং ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠাতা করে। 2 বিঘা জমি কবিতা কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু শব্দার্থ জেনে নিই। ভূই শব্দের অর্থ ভূমি। স্কুল অর্থ নিষ্ঠুর। ডিক্রি আদালতের হুকুম।
হতে ঋণের দলিল। মোহ গর্তে মোহের ক্ষুদ্র গহ্বর। বিজন, বিজন শব্দের অর্থ হলো নির্জন বা জনহীন। ভূদর, পর্বত। সমীর, বাতাস। শিক্ষার্থী বন্ধুরা, ভূমি শব্দের অর্থ ভূমি, স্ফুর শব্দের অর্থ নিষ্ঠুর, ডিক্রি শব্দের অর্থ আদালতের হুকুম, হতে ঋণের দলিল, মোহ গর্তে মোহের ক্ষুদ্র গহ্বর, বিজন, বিজন শব্দের অর্থ হলো নির্জন বা জনহীন। ভূদর, ভূদর শব্দের অর্থ পর্বত, সমীর শব্দের অর্থ বাতাস। দুই বিঘা জমি। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 সালের 25শে বৈশাখ কলকাতায় জোড়াসাঁকোরে ঠাকুর বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনন্দিত কবি, বিশ্বকবি। তিনি বিদ্যালয়ে ধরাবাঁধা লেখা পড়া তার ভালো লাগতো না। তাকে বিভিন্ন স্কুলে ভর্তি করানো হয়। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এইসব শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেই সব ছেড়ে দেন। ছোটকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তিনি 15 বছর বয়সে বনফুল নামে একটি বই রচনা করেন। তিনি সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ উজ্জ্বল। তিনি একাধারে ছিল কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। তিনি 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুর যে বইগুলো লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইগুলো হলো বলাকা, মানসী, সোনার তরী, চিত্রা, জন্মদিনে, গল্পগুচ্ছ, খনিকা। এই বইগুলো ইনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং এছাড়াও অসংখ্য গল্প, উপন্যাস, প্রবন্ধ অনেক কিছু লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বাংলা 1348 সালের 22শে শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম। এখন তোমরা দুটি নৈবেত্তিক প্রশ্ন
লিখে নাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শিক্ষার্থী বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861, 1862, 1863, 1864। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে কত সালে 1861 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? 1 ক 1912, খ 1913, গ 1914, ঘ 1915। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বলবে 1913 খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। দুই বিঘা জমি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক চিত্রা মানসী গল্পগুচ্ছ বলাকা। শিক্ষার্থী বন্ধুরা, দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে? চিত্রা মানসী গল্পগুচ্ছ বলাকা।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে চিত্রা কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজ দেব, একটু বাড়ির কাজ লিখে নাও। দুই বিঘা কবিতার উপেনকে সার্থক প্রতিনিধি বলা যায় কিনা? তোমার উত্তরের শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ: 2 বিঘা জমি কবিতার উপেনকে সার্থক প্রতিনিধি বলা যায় কিনা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের পাঠ্য কার্যক্রম শেষ করছি। ধন্যবাদ।